সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2020 অর্থাৎ কোভিড-19 পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণয়নকৃত নতুন সিলেবাস শর্ট কোর্স নিয়ে কিছু অ্যাসাইনমেন্টের আয়োজন করেছেন, যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের করে জমা দিতে হবে। তো আজকে অষ্টম শ্রেণীর গণিতের শিরোনাম হচ্ছে একটি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এটা নিয়ে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, যেগুলো সলিউশন করতে হবে। তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রশ্ন 1, এখানে বলা হয়েছে যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কিছু তথ্য দেয়া আছে, সেই তথ্যের আলোকে তোমাকে কিছু কোশ্চেন সলিউশন করতে হবে। যেমন এখানে দেয়া আছে যে, আমি সংক্ষেপে তথ্যগুলো উপস্থাপন করছি। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের মূলধন P সমান 15,000 টাকা, সময় অর্থাৎ সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার যে সময়, সেই সময় n সমান 3 বছর, মুনাফার হার r equal to 9%। এখন বলা হচ্ছে যে সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময় কালে, অর্থাৎ যে 3 বছর সময় দেওয়া আছে, সেই 3 বছরের জন্য মুনাফা নির্ণয় করা, অর্থাৎ i equal to what। তো এগুলো আমরা জানি। মুনাফা i সমান PRN। তাহলে সরল মুনাফা এই ফর্মুলা ব্যবহার করব। P দেওয়া আছে 15,000, R মানে 9/100, N হচ্ছে 3 বছর। তাহলে এখানে যদি আমি 0 কেটে দেই, তাহলে 150 গুণন 27, অর্থাৎ এখানে 4050 টাকা মুনাফা পাওয়া যাবে। এরপরে এটা হচ্ছে ক নাম্বার সলিউশনে বলা হচ্ছে যে মুক্ত সরল এই সঞ্চয় স্কিমের সময়কালে মুনাফা আসল নির্ণয় করো। মুনাফা আসল অর্থাৎ ক থেকে পেলাম মুনাফা i সমান 4050 টাকা, আর মূলধন আমরা জানি P সমান P equal to 15,000 টাকা। এখন তাহলে আমরা জানি মুনাফা আসল A equal to P plus I, তাহলে P হবে 15,000, I হচ্ছে 4050। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে পাবো 19,050 টাকা। এটা হচ্ছে প্রথম যে কোশ্চেন ছিল সরল মুনাফার ক্ষেত্রে। এই কোশ্চেনগুলো হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিছু কোশ্চেন দেওয়া আছে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক নাম্বার কোশ্চেন বলা হচ্ছে যে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। অর্থাৎ ক নাম্বার আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন C1 সমান n। তো এই শুধু এটার জন্য আমার n এর মান হবে কত? 1 বছর। কারণ প্রথম বছরান্তে প্রথম বছরান্তে
চক্রবৃদ্ধি মূলধন হবে এটা। তাহলে এখানে পি এর মান 15,000, আর এর মান 9/100, এন এর মান হবে 1। তাহলে এখানে 1.09 গুণন 15,000, এটা হবে 16,350। এটা হলো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। এবার বলছে খ নাম্বারে বলছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C2N। তাহলে এখানে আমার এটার জন্য n = 2 বছর। তার মানে দ্বিতীয় বছরান্তে অর্থাৎ প্রথম থেকে 2 বছর পরে দ্বিতীয় বছর শেষে মূলধন কত হবে? তাহলে এখানে মূলধন 15,000 9/100 ডিভাইড পাওয়ার 2, এখানে হবে 1.09 স্কয়ার। কারণ এখানে 9 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.09, তার সাথে 1 যোগ করে দিলে 1.09, তাকে স্কয়ার করলে পাওয়া যাবে 1.1881। তো এর সাথে যদি আমি গুণ করি 15,000 তাহলে হবে 17,821.5। এটা হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। এখন গ নম্বরে বলা হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? সেম জিনিস একই ভাবে এবার গ নাম্বারের ক্ষেত্রে এখানে হবে 3 বছর। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C3 সমান n। তাহলে 15,000 1 যোগ 9/100 পাওয়ার 3। এখানে যেটা আমি বারবার যে কাজটা করেছি এটা যে 9 কে 100 দিয়ে ভাগ করলে 0.09, তার সাথে 1 যোগ করলে 1.09। তো এটাকে ঘন করে 15,000 সাথে গুণ করে দিব, পাবো 19,425.435। এটা হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। এখন ঘ নাম্বারে বলা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। যে সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সঞ্চয় স্কিমের পূর্ণ মেয়াদকালে সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা করো নির্ণয় করো। এটা হচ্ছে ঘ নাম্বার। খেয়াল করো, আমি 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গিয়েছি। এটা আমি লিখব গ থেকে প্রাপ্ত 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন C3 সমান কত? 19,425.435 এত টাকা। আর আমার মূলধন দেয়া আছে কত? মূলধন P সমান 15,000 টাকা। এখন আমরা জানি যে মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলে মুনাফা পাওয়া যাবে। তাহলে হতে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা C3 মাইনাস P অর্থাৎ 19,425.435 থেকে বাদ যাবে কত? 15,000।
এটা বাদ দিলে আমি পাবো 19 থেকে 15 বাদ দিলে 4425.435 এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা। এখন এবারে বলা হচ্ছে যে এই তথ্যটার দরকার নেই। 15 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে 3 বছর আনতে অর্থাৎ সঞ্চয় স্কিমের পূর্ণ সময়কালে তাহলে তার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত হবে। তো আমি ঘ থেকে পেলাম, তার আগে সরল মুনাফা পেয়েছিলাম ক নাম্বারে, একের ক থেকে প্রাপ্ত সরল মুনাফা আয় সমান 4050 টাকা। আর এখন এই 2 এর ঘ থেকে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা পেলাম, 4000 425.435 এত টাকা। তাহলে এই দুইটার পার্থক্য কত? অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান 4425.435 বিয়োগ 4050। এটা যদি আমি মাইনাস করি, মাইনাস করলে পাবো 4425.435 বিয়োগ 4050। এই পার্থক্যটা হবে 375.435 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। তো এখন নিচে একটা কোশ্চেন দেওয়া আছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো আমরা সরল মুনাফা বলতে বুঝি যে শুধু প্রারম্ভিক মূলধন অর্থাৎ শুরুতে যে মূলধন ব্যবহার করা হয় সেই প্রাথমিক মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফাটাকে, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে প্রত্যেকবার আমার মুনাফাটা এসে আবার পুনরায় মূলধন হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক বছর পুনরায় মূলধন মুনাফা একত্র করে মুনাফা আসলের উপরে যে মুনাফা হিসাব করা হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আর একটা কোশ্চেন বলা হচ্ছে যে এই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন পদ্ধতিটি সহজ বলে তুমি মনে করো। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে সরল মুনাফা যদি হয় তাহলে মুনাফার পরিমাণ কম হবে, চক্রবৃদ্ধি মুনাফার হলে মুনাফার হার মুনাফার পরিমাণটা বেশি হবে। তাহলে এই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে তোমার চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি কার্যকরী হবে এবং সহজ পদ্ধতি হবে। তবে এটা হচ্ছে সৃজনশীল। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। তার 1 নাম্বার কোশ্চেন হলো 6, 11, 16, 21 এভাবে একটা প্যাটার্ন দেওয়া আছে। বলা হচ্ছে যে এই প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করো। বীজগাণিতিক রাশি অর্থাৎ সাধারণ রাশি, যেখানে আমরা অজানা রাশির মান বসালে 1 বসালে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ পাবো, 3 বসালে 3 নম্বর পদ পাবো, এইভাবে করে মান বের করতে হবে। তো এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য, যেমন 11 - 6 = 5,
16 বিয়োগ 11 সমান 5, 21 বিয়োগ 16 সমান 5, প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তাহলে সুতরাং বীজগাণিতিক রাশি হবে, দেখো এই পার্থক্যর সাথে 1 গুণ করে 1 যোগ করলে 6 হয়। আমাদের প্রদত্ত 6 দেওয়া ছিল। আবার যদি আমরা এখানে 2 বসাই তাহলে 5 দুগুণে 10 আর যোগে 11। যদি 3 বসাই, অর্থাৎ এখানে যদি আমি মানের ভেরিয়েশন করি 1 2 3 4, যত বসাবো তততম পদ পেয়ে যাব। তাহলে এইটার বীজগাণিতিক রাশিটা হবে আবার 5, একটা অজানা সংখ্যা ধরে নিলাম ক, তার সাথে 1 যোগ করলে এটা হবে আবার বীজগাণিতিক রাশি 2 নাম্বার। 2 নম্বরে কিছু ছবি চিত্র দেওয়া আছে। তো বলা হচ্ছে যে যেমন ছবিগুলো এরকম যে এস অক্ষরের মতো। তো এখানে কয়টি কাঠি রয়েছে দেখো, অথবা পরের তারের পরের ছবি দেওয়া আছে এরকম, এর পরের ছবি দেওয়া আছে এরকম। এখানে বলা হচ্ছে যে পরবর্তী চিত্রে কয় কাঠির সংখ্যা কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঠি আছে 1 2 3 4 5, 5টি। এখানে কাঠি আছে 5টি। এখানে 1 2 3 4 5 6 7 কাঠি আছে 7টি। এখানে 1 2 3 4 5 6 7 এর পরে এখানে 9টি। আমরা কাঠির পার্থক্য, কাঠির চিত্রের কাঠির পার্থক্য বা ভেরিয়েশন দেখতে পাচ্ছি 2। এই কাঠির সংখ্যার তালিকাটা আমরা লিখে দিই যে চিত্রের কাঠির সংখ্যার পার্থক্য, পার্থক্য না, কাঠির সংখ্যার তালিকা করে নিই আগে। তালিকা হচ্ছে 5 7 9 এভাবে করে হবে। তো পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য 2 লিখবো যে পাশাপাশি দুটি পদের পার্থক্য 2। তাহলে পরবর্তী চিত্রে কাঠি কত লাগবে, অর্থাৎ পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 9 যোগ 2 মানে 11। অর্থাৎ পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা লাগবে 11টি এবং বলেছে এই চিত্রটি, এই সংখ্যা দিয়ে নতুন একটি চিত্র তৈরি করো। তোমরা একটা চিত্র আঁকা দিবে, এটাই যদি হয় এটা ছিল এরকম, তাহলে এখানে 9টি কাঠি রয়েছে, আমি এর সাথে আরো 2টি কাঠি জোড়া দেব। সেটা হতে পারে এখানে একটা, এখানে একটা, 2টা কাঠি অতিরিক্ত লাগবে। তাহলে এটা হয়ে গেল আমার প্রদত্ত 11টা দিয়ে কাঠির সংখ্যা চিত্র। এবার 3 নম্বরে বলা হচ্ছে যে 1 মিটার কাকে বলে। তো 1 মিটারের সংজ্ঞা আমরা জানি যে পৃথিবী, আমরা জানি পৃথিবী গোলাকার। তো পৃথিবীর উত্তর মেরু থেকে যদি একটা ছবি আঁকানো যায় এরকম, তো এটা বিষুব রেখা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে উত্তর মেরু। উত্তর মেরু থেকে এই বিষুব রেখা পর্যন্ত উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত যে ডিসটেন্স, যে দূরত্ব, এই দূরত্বকে যদি কোটি ভাগ করা হয় তাহলে সেই কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিটার। দেখো তোমরা
একটু ডিটেলস লিখবে, যেহেতু ব্যাখ্যা করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন হলেও একটু ব্যাখ্যা দেবে যে একক একক পরিমাপের জন্য প্রচলিত একক দুইটি, একটা ব্রিটিশ পদ্ধতি, একটা ম্যাট্রিক পদ্ধতি। তাই ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে এর সংখ্যাটা লিখে দেবে, তোমাদের বইয়ের একটু সহযোগিতা নেবে। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগ, অর্থাৎ এই ডিসটেন্সটাকে, এটা বিষুব রেখা, এই বিষুব রেখার যে দৈর্ঘ্য আছে এটাকে 1 কোটি ভাগ করলে তার এক ভাগকে বলা হবে 1 মিটার। এবং ফ্রান্সের প্যারিসে যে 1 মিটারের যে দণ্ড রয়েছে সেটা হচ্ছে প্লাটিনাম এবং ইরিডিয়াম, এই দুইটা সংকর ধাতুর মিশ্রণে রডটি তৈরি আছে, যেটা প্যারিসের মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে, লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে অধিক পরিমাণ ওজন পরিমাপের জন্য দুটি ম্যাট্রিক পদ্ধতির নাম লেখো। অধিক পরিমাণ অর্থাৎ অনেক বেশি পরিমাণের কোনো বস্তুর ওজন নির্ণয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, ম্যাট্রিক পদ্ধতি দুইটা, সেই দুইটা পদ্ধতির নাম লিখতে বলেছে। তোমরা লিখবে পদ্ধতিগুলোর নাম। তাহলে এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি দুইটার নাম। এক নাম্বার হচ্ছে কুইন্টাল, 2 নাম্বার হলো মেট্রিক টন। কুইন্টাল এবং মেট্রিক টন, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে 10 একর সমান কত বর্গ মিটার। তো আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে ওরা বলছে 10 একর সমান কত, তাহলে জাস্ট এখানে 10 গুণ করে দিলে 40,468 হয়ে যাবে। দ্যাটস অল, এটা হচ্ছে 10 একর সমান। নেক্সট কোশ্চেন উপরের দিকে দেখি। 6 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তো আমাদের বইয়ে রয়েছে খুব সুন্দরভাবে যে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 2.54 ইঞ্চি। মানে খুব স্বাভাবিকভাবে ঐকিক নিয়ম 160 সেন্টিমিটার সমান 2.54 গুণন 160 এত ইঞ্চি। এই 2.54 গুণন 160, এটা হবে 2.54 গুণন 160, এটা হবে 406.4 ইঞ্চি। এটা হচ্ছে অ্যানসার। 7 নাম্বার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 7 নাম্বার যে দেওয়া হয়েছে যে একটি ঘরের আয়তন দেওয়া আছে 7,68,000 ঘন সেন্টিমিটার, এবং বলা হচ্ছে বায়ু পানির তুলনায় 0.00129 এত গুণ ভারী। অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত, আমরা লিখতে পারি। অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 এত গ্রাম। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই যে ঘরের আয়তন দেওয়া আছে, বলা হচ্ছে এই ঘরের মধ্যে
যে পরিমাণ বায়ু আছে সেই কত কিলোগ্রাম বায়ু আছে। তো 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এত গ্রাম হয় তাহলে আমাদের আয়তন হচ্ছে 7,68,000। এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এটার সাথে গুণ করে দিলে এত গ্রাম, এটা গুণ করলে আমরা পাবো 990.72। এটা কিন্তু গ্রাম। কোশ্চেনে চাওয়া হয়েছে যে কত কিলোগ্রাম, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দিলেই কিলোগ্রাম হয়ে যাবে। 990.72 ভাগ 1000 এত কিলোগ্রাম, তাহলে 0.99072 এত কিলোগ্রাম, এটা হচ্ছে অ্যানসার। তাহলে এই হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের 2020 সালের যে অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য দেওয়া হয়েছে সেটার সলিউশন। তো আশা করি এটা বিষয়গুলো খুবই সহজ। তোমরা একটু যারা বই পড়া হয়ে গিয়েছে সবারই আশা করি বই পড়া শেষ, তো একটু মনোযোগ দিলে এটা বিষয়গুলো খুবই সহজ লাগবে। এটা খুব সুন্দর করে অ্যাসাইনমেন্টটাকে খুব সুন্দর করে উপস্থাপন করে প্রতিষ্ঠানে সাবমিট করবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থতা কামনা করে পরবর্তীতে আমি তোমাদের সকল এই ম্যাথের এটা 1 অ্যাসাইনমেন্ট 1 দেওয়া হয়েছে, তো অ্যাসাইনমেন্ট 2 অ্যাসাইনমেন্ট 3 ম্যাথমেটিক্সের 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আমি পাওয়া মাত্র তোমাদের ভিডিও টিউটোরিয়াল করে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।